বিমলদা, বাংলা নিউজগ্রাফে নমস্কার। নমস্কার। বিষয়টা হলো, মুখ্যমন্ত্রী আজকে মঞ্চে দাঁড়িয়ে তিনি বলছেন কৌরব এবং পাণ্ডবের যুদ্ধের কথা, কি বলবেন? না, কৌরব এবং পাণ্ডবের যুদ্ধ হয়েছিল মহাভারতের যুগে এবং সেখানে একটা ন্যায় এবং অন্যায়ের কনসেপ্ট এসেছিল। তো ব্যাপারটা একটু অন্য, উনি রোলটাকে ডিফারেন্ট মানে উল্টে দিয়েছেন। ঘটনা হচ্ছে, কৌরবদের কাছে পাণ্ডবরা 5খানা গ্রাম দাবি করেছিল। দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। পাণ্ডবরা যুদ্ধে নেমেছিল, কৌরব বংশকে একদম নির্বংশ করে ছেড়ে দিয়েছিল। ভারতীয় জনতা পার্টি এই শাসক দলের কাছে, এরাই তো এখন রাজা রাজা বলে ভাবে নিজেদের, এরা তো নিজেদের গণতান্ত্রিক কে বলে মনে করে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের সেবক হিসেবে কি তৃণমূল নিজেদের মনে করে নাকি? ওরা মনে করে যে ওরা হচ্ছে জমিদার আর বাকিরা সবাই ওদের পায়ের কাছে গিয়ে চাপরাশিগিরি করবে। তো ওদের কাছে তো কিচ্ছু দাবি করা হয়নি, সেই অনেক আগে থেকে 2011 থেকেই মানুষের দাবি, বিজেপির দাবি, অন্যান্য অনেকের দাবি যে আপনি মানুষকে একটু সুশাসন দিন, শান্তিতে মানুষ যাতে থাকতে পারে, নির্বাচনের পর কোনো মানুষকে যেন ঘরছাড়া করতে না হয়। সিপিএমের আমলে যে অন্যায়গুলো হতো, সিপিএমের মাতব্বররা সব মানুষের ঘরের খবর রাখতো, সেটা যেন না হয়, এইসব বলা হয়েছিল। আর কিচ্ছু কিন্তু বেশি চাওয়া হয়নি, কিন্তু সে তো পায়নি। মানুষ কি পেয়েছে তার বদলে? অজস্র মানুষ খুন হয়েছে শুধু বিজেপি কর্মী। 2016-17 থেকে আজ অব্দি 300 জন বিজেপি কর্মী খুন হয়েছে। 2021-এর পর যে ভয়াবহ সন্ত্রাস হয়েছিল, ভোট পরবর্তী হিংসা, সেটা পশ্চিমবাংলা কেন, ভারতের রাজনীতিতে আজ অব্দি হয়নি। পৃথিবীতে কোথাও হয়েছে কিনা সন্দেহ গণতান্ত্রিক সমাজে। তো গৌরব যদি কেউ থেকে থাকে, সেটাই পশ্চিমবঙ্গের শাসক দল। আর পাণ্ডব ভারতীয় জনতা পার্টি, ধর্ম ভারতীয় জনতা পার্টির পক্ষে। এই কৌরব বংশকে একদম পলিটিক্যালি ফিনিশ করা আমাদের প্রধান লক্ষ্য। বারবার বিরোধী দল বলে তৃণমূলের সবাই চোর, মমতা বন্দ্যোপাধ্যায় চোর। মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলছেন আমি এক কাপ চাও কারুর পয়সায় খাই না, আমাকে চোর বলছে। আমার বেশ কিছুদিন আগের কথা মনে আছে, সম্ভবত 2014 সালে একবার এসপ্ল্যানেডে যাচ্ছি, হঠাৎ তৃণমূলে একটা মিছিল দেখলাম। আরে সেই মিছিলে সবার গলায় ঝোলানো প্ল্যাকার্ড দেখে আমার তো মাথা মানে ঘুরে গিয়েছিল। ওখানে লিখেছিল আমরা সবাই চোর। বললাম এ আবার কোন দেশি দল রে বাবা, যারা নিজেরা ডিক্লেয়ার করছে যে আমরা সবাই চোর। এরা তো সেলফ ডিক্লেয়ার চোর, তো নিজেদের চোর ডিক্লেয়ার করেছে। আর তারপরে দেখা যাচ্ছে এরা কিনা চুরি করেছে, মানুষের খাবার চুরি করেছে, মহিলাদের সম্ভ্রম চুরি করেছে, চাকরি চুরি করেছে, দুনিয়ায় যত চুরি আছে সব করেছে। আর এইসব একটা সংসারে যদি হয়, হেড অফ দ্য ফ্যামিলিকেই তো আমরা জিজ্ঞেস করি আপনি কি করছেন বসে বসে, এগুলো কি করছেন? এই যে সিপিএম বলে না যে সিপিএমের আপার লেভেলের নেতারা সবাই খুব সাধু পুরুষ ছিল। আমার প্রশ্ন, যে ভোট লুট হতো, ভোট জালিয়াতি হতো, মাঝারি লেভেলে পঞ্চায়েত বা পুরসভার লোকেরা টাকা চুরি করতো, আপনারা বসে বসে দেখেছেন এগুলো? নিজেদের সাধু পুরুষ দাবি করেন কি করে? ঠিক সেই রকম বর্তমান সরকারের যিনি হেড অফ দ্য গভর্নমেন্ট, তাকে দিকেও তো আঙুল উঠবে। একদিন আপনি কি করছেন? আপনার কথা ছাড়া তো তৃণমূলে একটা পাতা নড়ে না। এত চুরি আপনি জানতেন না? দায়িত্ব আপনাকেই নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমি একটা উদাহরণ দিই, অজস্র হাজার হাজার উদাহরণ দিতে পারি। প্রাইমারি বোর্ডের চেয়ারম্যানের নাম কি? মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্যকে কে ওই জায়গায় বসিয়েছিল? 2012 থেকে একদম 2022 অব্দি, 23 অব্দি, এতদিন কে বসিয়েছিল? একটা লোক নির্বাচনে দাঁড়িয়েছে, হেরেছে, বসানো হয়েছে। তারপর আবার পরে মাঝখানে হারলো, আবার সেখানে চলে গেল, আবার নির্বাচনে দাঁড়ালো, জিতলো, জেতার পর আবার বসিয়ে দেওয়া হলো। আমার বক্তব্য, ওই লোকটি যে একটা চোর সেটা প্রমাণিত হয়ে গেছে, একটা ঘোষিত চোর। সেই লোকটাকে ওখানে কে বসিয়েছে? দায় নেবেন না? নিতে হবেই। আগামী দিনে মানুষ আপনার দিকে আঙুল তুলবেই, উত্তর দিতে হবে। বিমলদা, মুখ্যমন্ত্রী এসআইআর প্রসঙ্গে বলছেন যে মানুষকে এসআইআর এর লাইনে দাঁড় করিয়েছে, তাহলে মানুষ লাইনে দাঁড়াবেন নাকি বিজেপিকে বেলাইন করবেন? এটা উনি বলতে পারবেন, এটা মানুষই বলতে পারবে। ওনার কথাই তো মানুষ চলে না। এসআইআর যেখানে এর আগে সাকসেসফুলি হয়েছে বিহার, সেখানে যারা এসআইআর এর বিরোধিতা করতো তারাই বেলাইন হয়ে গেছে। এখানে শুধু বেলাইন নয়, ও বেলাইন হয়ে গাড়ি যে কোথায় যাবে নোবডি নো। সুতরাং এই গাড়ি শেষ, বারবার মনে করাচ্ছেন যে নোটবন্দির লাইনে দাঁড় করিয়েছেন, এসআইআর এর লাইনে দাঁড় করিয়েছেন। হ্যাঁ, তো এত লাইনে দাঁড় করাচ্ছেন, এদেরকে বেলাইন করুন না। সবচেয়ে বড় কথা, মানুষকে ওরা চোরেদের লাইনে দাঁড় করিয়েছে, বাটপাটদের লাইনে দাঁড় করিয়েছে। আমরা তো ওটা করিনি। আমরা বলেছি দেশের স্বার্থে টেম্পোরারিলি কষ্ট হলেও একটু মানুন। আমরা বলছি নির্বাচন কমিশন কাজ করেছে, তো আমাদের কথা নয়। আমরা শুধু মানুষকে বলছি যে একটি মানুষেরও
যারা বৈধ ভোটার তাদের নাম বাদ না যায়, আবার একটি মানুষ যারা অবৈধ তাদের নাম না থাকে, সেটা যদি করতে হয় তাহলে কিছুটা তো কষ্ট করতে হবে। টুডেজ পেইন টুমোরোজ গেইন আমরা দেখি রাস্তায় লেখা থাকে, এটাও তাই। বিজেপি মিথ্যেচার করে চুপি চুপি 700 টাকা গ্যাস করে দিয়েছে। চুপি চুপি কেন করবে? উনি জানেন না যে উপসাগরীয় যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে গ্যাস পাওয়া যাচ্ছে না, তো জানা উচিত না। তারপরেও সেই গ্যাস এখন কিন্তু কেন্দ্রীয় সরকার বলেছে গ্যাসের সাপ্লাইয়ে কোনো সমস্যা নেই, হচ্ছে সাপ্লাই একটু কন্ট্রোল করা হচ্ছে, কারণ যাতে আর্টিফিশিয়াল তৈরি না হয়। কারণ যখনই গ্যাসের একটু সংকট দেখা দেয় মানুষের মধ্যে হোর্ডিংয়ের একটা প্রবণতা দেখা দেয়, হয়তো একটা গ্যাস আছে, একদিন হয়েছে আরেকটা গ্যাস বুক করে দেওয়া, এরকম একটা টেন্ডেন্সি থাকে। ফলে সেটাকে কিছুটা হ্রাস টানা এবং আগামী দিনে যাতে গ্যাস অ্যাভেলেবেল হয়। কেন্দ্রীয় সরকার বলেইছে গ্যাস প্রচুর আছে, তেল প্রচুর আছে, চিন্তার কোনো কারণ নেই। এই রামনবমীর মিছিলকে ঘিরে বিভিন্ন জায়গায়, সিউড়িতে, বাসন্তীতে, নিউ টাউনে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই মিছিল ঘিরে অশান্তি সৃষ্টি। তো জায়গায় জায়গায় রামনবমীর মিছিল ঘিরে অশান্তি, বাসন্তী, আমাদের রাজারহাট এবং বিভিন্ন জায়গায় যাদবপুরেও দেখা গেছে, কি বলবেন? তার কারণ হচ্ছে যে এই যে বলে না যাওয়ার আগে শেষ কামড়টা দিয়ে যায়, এরা তাই দিয়ে যাচ্ছে। কারণ এটা তো রাবণের রাজত্ব চলছে, এরা রাম নামে ভয় পায় আর কি, রাম নামে ভয় পায়, ভূতেরাও ভয় পায়। এবারে ভূতের নেতৃত্ব চলছে চারদিকে, ভূতের রাজত্ব, তাই রাম নাম দেখলে এদের আতঙ্ক তৈরি হয়। আরে লোকে ধর্ম পালন করছে, রামের নামে মিছিল করছে, জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে, তাদের তার কষ্ট হওয়ার কারণটা কি? কষ্ট হওয়ার কারণ হচ্ছে যে এরা রামকে ভয় পায়। ওরা জানে যে মানে রাম একটা বড় অংশের গোটা পৃথিবীর মানুষকে এক করে এই একটা নাম। এই পড়াশুনো থাকলে তো এরা করতো না, এখন পড়াশুনো নেই, বুদ্ধিহীন একদল মানুষ ক্ষমতা দখল করে বসে আছে। যেদিন ওরা পড়াশুনো করবে তখন সব যাবে, ততদিনে আর মানে ক্ষমতার ব্যাপারটা চলে যাবে। তাই বলবো আগে ক্ষমতা থেকে যাও, একটু পড়াশুনো করে একটু শিক্ষিত লোক হয়ে এসো, তখন আবার নির্বাচনে না হয় লড়াই করো। ঠিক নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রায় 22টা-25টা পদ থেকে পদত্যাগ করলেন, কেন তাকে এই মুহূর্তে পদত্যাগ করতে হলো? ভয় পেয়েছেন? সেটা বলতে পারবো না। সেই পদগুলো যেগুলো ছিল সেগুলো কি পদ, তিনি কোন পদে ছিলেন, সেখান থেকে তার কোনো গেইন হতো কিনা, লাভজনক পদ কিনা বলতে পারবো না, কোনোটাই জানি না। অফিস অফ প্রফিট ছিল কিনা বলতে পারবো না। অফিস অফ প্রফিট থাকলে তো এগুলো করা যায় না। এখন সেই হয়তো উনি ছেড়েছেন, কিন্তু একদিন ছাড়েননি কেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন ছাড়ুন, ধরুন, যাই করুন, মানে চলে যাবার সময় এসে গেছে, ও আর কিচ্ছু করা যাবে না। সরকার পড়ছে, তৃণমূল চলে যাচ্ছে, এটা দেওয়াল লিখন এখন স্পষ্ট হয়ে গেছে। এদিকে কিন্তু হুমায়ুন কবিরের যে দল জনতা উন্নয়ন পার্টি, তার সাথে ওয়াসিজি মিম তিনি একটা জোটবন্দি করলেন, মানে জোট বাঁধলেন এবং বলছেন যে হুমায়ুন নাকি আগামী দিনের মুখ্যমন্ত্রী প্রার্থী। কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরেকটা টুইস্ট, এবং এটা বেসিক্যালি একটা রিলিজিয়াস টুইস্ট হয়েছে আর কি। তার কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই যে ধর্ম, কমিউনিটি, ওগুলোকে গোপনে নার্চার করতো সিপিএম, কিন্তু যেহেতু ওদের ধর্মের ব্যাপার ওরা খুব একটা প্রকাশ্যে কিছু করে না, তো সেই জন্য সামনে আনতো না। আবার ভণ্ডামিও ছিল, কারণ আব্দুল রাজ্জাক মোল্লা হজ করলে সেটা সহ্য করতো। বেচারি সুভাষ চক্রবর্তী বয়স্ক মানুষ, অতি বয়স হয়েছিল, ক্যান্সারে ভুগছিলেন, তিনি তো একটু মানসিক শান্তির জন্যে তারাপীঠে গিয়ে মা করেছিলেন, ব্যাস তিনি ভৎসিত হলেন। এই মানে এগুলো ছিল সিপিএমের নেতা মোহাম্মদ সেলিম। তিনি যখন এটা করতেই পারেন, ছেলের বিয়েতে তিনি আল্লাহর নাম করে মানুষকে চিঠি দিতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, তাহলে ভণ্ডামিটা আপনারা করেন কেন? সেগুলো উনি করেছেন। এই ভণ্ডামিগুলো সিপিএমের যে রয়েছে, অসুবিধা নেই। আমার কথা এখানে স্পষ্ট, আপনি যদি ধর্মপ্রাণ মানুষ হন, আপনি আল্লাহর নাম করেন, আমার কোথাও কোনো আপত্তি নেই। অন্য সময় কেউ যদি রামের নাম করে আপনার গা জ্বালা ধরে কেন? আপনি আল্লাহর নাম করছেন, কেউ রামের নাম করলে আপনাদের আপত্তি কী? ফলে এই ভণ্ডামিটা সিপিএমে ছিল, সিপিএম ভণ্ডদল সকলে জানে। তৃণমূলের আবার ব্যাপার হচ্ছে ওরা আবার খোলাখুলি করে, ওরা খোলাখুলি পরিষ্কার বলে যে যারা আমাদের দুধ দেয় তার লাথি খেতে রাজি আছি, যদি একটা কমিউনিটি আমরা আছি বলে শান্ত আছে, আমরা যে চলে যাই একদম 12টা বাজিয়ে দেবে, এরা পরিষ্কার করে মানুষকে হুমকি দেয়। ফলে এরা রাজনীতিটাকে একটা পার্টিকুলার দিকে নিয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি তো এটা করবে না। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার মনে করে যে সবাইকে দেশের আইন মানতে হবে, কেউ আইন মানবো না, যা খুশি তাই করবো, এটা কেউ করতে পারবে না। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার আছে, আপনি বলুন যোগী আদিত্যনাথের সরকারের আমলে কজন সংখ্যালঘু মানুষ উত্তরপ্রদেশ ছেড়ে পালিয়েছে, মানুষ দিব্যি আছে ওখানে। আগে তো পেটের টান, আগে মানুষের পেট ভর্তি করলে কোনো অসুবিধা হয় না। এক সময় সিপিএম আহমেদাবাদ থেকে সেই যে লোকটিকে নিয়ে এসেছিল, ওই দাঙ্গার সময় যার হাত জড়ো করার ছবি দেখা গিয়েছিল, তাকে এনে হাওড়া স্টেশনে এমন সম্বর্ধনা দিয়েছিল যেন ভারতের উপপ্রধানমন্ত্রী এসেছেন, এমন সম্বর্ধনা দেওয়া হয়েছিল। কিন্তু
দেখা গেল যে সে কিছুদিন থেকে তারপর আবার এখান থেকে পালিয়ে গেছে, আবার সেই ওখানেই সেটেল করে গেছে। ফলে এগুলো বলতে হয় বলা, এগুলো কিছু না। তৃণমূল কংগ্রেস এই রাজনীতি বহুদিন ধরে করছে, আগামীতে তৃণমূল কংগ্রেসকে এর ফল ভোগ করতে হবে। কিন্তু ওরা যেটা করে যাচ্ছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে বিষগুলো ঢুকিয়ে দিয়ে চলে গেল, সেই বিষেরই ফল ফলতে শুরু করেছে। তার একটা হচ্ছে এই ধরনের কাণ্ড কারখানা। আজকে পশ্চিমবঙ্গে এগুলো কিন্তু হয়নি, এই তৃণমূল কংগ্রেস এগুলোকে ঢুকিয়ে দিয়ে চলে গেল। ধর্মের ভিত্তিতে বিভাজন, কেউ কেউ বলছে আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, আমাদের ডেপুটি মুখ্যমন্ত্রী পোস্ট চাই। এইগুলো তো নতুন ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এটা তৃণমূলের অবদান, এই ক্ষতিটা তৃণমূল করে দিয়ে গেল। বিমলদা, শেষ প্রশ্ন করব। ভবানীপুরে হাই ভোল্টেজ একটা কেন্দ্র, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলবেন? মুখ্যমন্ত্রীকে কি বার্তা দেবেন? আমার কোনো বার্তা নেই, আমাদের বার্তা উনি শুনবেন। আমি শুধু রাজনীতিটা একটা কথা বলি যে মানুষের জন্যে কাজ করলে মানুষ কিন্তু তাকে জিতিয়ে দেয়। এত ভয় পাওয়ার কেন? এত ভয় পেয়েছেন কেন? তাহলে নিশ্চয়ই কাজ করেননি। যদি সব কাজ করতেন, অনেকদিন আগে তো বলেছেন সব কাজ আমরা 90% করে দিয়েছি, আর এবারে যখন বেরোচ্ছিল, ম্যানিফেস্টো বেরোচ্ছিল, বললেন আমাদের সব কাজ হয়ে গেছে। তো সব কাজ যদি হয়ে থাকে ম্যানিফেস্টো বেরোলো কেন? ম্যানিফেস্টোতে একটা লাইন বললেই হতো আমরা সব কাজ করিয়া দিয়েছি, আর ম্যানিফেস্টো কাজ করিও না। সে তো করেননি। অনেক কিছু বলেছেন, এই করবো সেই করবো, মানে সব কাজ হয়নি আপনার। আমি বলি কিচ্ছু হয়নি। পশ্চিমবঙ্গটা পিছিয়েছে। 1,92,000 কোটি টাকা লোন দিয়ে শুরু করেছিলেন, এখন 8,15,000 কোটি টাকা। কিন্তু 2 কোটি চাকরি দিয়েছেন। না, 2 কোটি সে কি চাকরি দিয়েছেন আমি জানি না, 2 কোটি সত্যি কিনা জানি না, 2 কোটি সংখ্যাটা কত হয় এই সরকারি লোকগুলোকে জিজ্ঞেস করলে আদৌ বলতে পারবে কিনা জানি না। পশ্চিমবঙ্গ হচ্ছে সিভিকে চাকরি দেওয়ার রাজা, পার্ট টাইমে চাকরি দেওয়ার রাজা, স্থায়ী চাকরি কিচ্ছু সৃষ্টি করেননি, শিল্পায়ন হয়নি। মানুষকে 1,500 2,000 ভাতা দিয়ে আপনি বাঁচার চেষ্টা করছেন, অত সহজে হবে না। মানুষ 1,500 টাকার জন্য বাঁচতে চায় না, মানুষ 25,000 30,000 আয় করতে চায়। বিজেপি সেই আয়ের রাস্তাটা দেখাবে, তৃণমূল যাবে, তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু পশ্চিমবঙ্গে যে ক্ষতিটা হলো, সেই ক্ষতি থেকে পশ্চিমবঙ্গে বাঁচাতে অনেক পরিশ্রম করতে হবে ভারতীয় জনতা পার্টিকে। বাট বিজেপি উইল টেক দ্য চ্যালেঞ্জ।